নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শারীরিক অসুস্থতা এবং অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহনন দুবরাজপুরে। দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। শারীরিক অসুস্থতা এবং অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহননের পথ বেছে নিলেন দুবরাজপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লালবাজারের বনমালী গড়াই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই বনমালী বাবু নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। উদ্ধার হওয়া তার হাতে লেখা দীর্ঘ চিঠিতে তিনি উল্লেখ করেন যে তার শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে। দীর্ঘ চিকিৎসার পরেও কোনো উন্নতি না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই তিনি গতকাল মঙ্গলবার 28 এপ্রিল ভোর 3টে নাগাদ সিনেমা হল থেকে সাতকেন্দুরি যাওয়ার রাস্তায় নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহনন করেন বলে জানান তার স্ত্রী সবিতা গড়াই। এদিন তার স্ত্রী সবিতা গড়াই আরও জানান, ডাঙাল দিয়ে চললাম, তার চিকিৎসার জন্য আরও বিপুল টাকা খরচ না করা হয়। শুধু তাই নয়, তার মৃত্যুতে কেউ দায়ী নয় কথাটিও তিনি স্পষ্ট লিখে গেছেন। তিনি আরও জানান, অন্যদিকে মৃতার মেয়ে স্নিগ্ধা গড়াই জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সমাজের সচেতনতা বাড়াতে ও কন্যা ভ্রূণ হত্যার এই দুটি উদ্দেশ্য নিয়ে বাবা 2002 সালের 25 ডিসেম্বর সাইকেল চালিয়ে ভারত ভ্রমণে বের হন। দীর্ঘ 1 বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই বিষয়ে সেমিনার ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। 1 বছর এই সফর শেষ করে তিনি 2003 সালে 25 ডিসেম্বর পুনরায় দুবরাজপুরে ফিরে আসেন। এদিন তিনি আরও বলেন, আমি শুনলাম ঠিক 4টা 21 নাগাদ মা আমাকে ফোন করলো। ফোন করে বললাম, আমি ভাবলাম মা হয়তো আমাকে ভোরবেলা উঠিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে ফোন করে, যেহেতু সকালে ডিউটি থাকে, সেই কারণে মা হয়তো আমাকে ফোন করলো। তারপর মা ফোন করে বললো যে চলে আয়, তোর বাবা গায়ে আগুন লাগিয়েছে। তো মায়ের কথা শুনে সেই মুহূর্তে একটু স্তম্ভিত হয়ে গেলাম, কি ব্যাপার বুঝতে পারলাম না। মা ওইটুকু বলে ফোনটা ছেড়ে দিল। ঘুরে আবার মাকে ফোন করলাম, ফোন করে ভাই ধরলো ফোন। ভাই বললো যে না দিদি, কিছু আর নাই, একদম পুরো ওখানেই মারা গেছে। তো আমরা থানা থেকে ফোন করেছি, পুলিশ আসছে, তুমি চলে এসো। তো সেই অবস্থাতেই আমি আর আমার হাজব্যান্ড ভোরবেলাতেই বেরিয়ে আসি বাড়ি থেকে। তো আমি যখন হাসপাতাল নিয়ে যাচ্ছিলো, সেই অবস্থায় রাস্তায় অ্যাম্বুলেন্স আমি দেখলাম। আমার হাজব্যান্ড ওই অ্যাম্বুলেন্সেই চেপে চলে গেছেন হাসপাতাল। আর তারপর আমি আমার বাড়িতে আসি, দাদারা আমাকে বাড়িতে নিয়ে আসে। আমার বাবার সমাজের প্রতি একটা দায়িত্ব, কর্তব্য এবং পরিবেশের প্রতি একটা ভালোবাসা, আমি ছোটো থেকেই বাবার এই লক্ষণগুলো দেখছি। তো বাবা একদিন আমি যখন ক্লাস 9-এর ছাত্রী, আমি যখন পড়াশুনো করছি, আমি একটা বৃক্ষরোপণ পড়ছিলাম, রচনা প্রবন্ধ পড়ছিলাম। সেই প্রবন্ধ পড়ে সেই বৃক্ষরোপণের যে কত উপযোগিতা, সেটা যখন পড়ছি, বাবা আমার কাছে বসে শুনছে, সেটা থেকে দেখি বাবার একটা মনের মধ্যে একটা হলো যে গাছ লাগানো আমাদের পৃথিবীতে কতটা দরকার। বাবা আমাকে তখন বললো যে বেটা, আমার একটা মনের সুপ্ত ইচ্ছা ছিল যে আমি এই বৃক্ষরোপণের জন্য আর এই কন্যা ভ্রূণ হত্যা কন্যা সন্তান যে আমাদের পৃথিবীতে কতটা দরকার, এই দুটো জিনিসের প্রচারের উদ্দেশ্যে আমি কিন্তু গোটা ভারতবর্ষটা একবার ঘুরতে চাই। তো আমি চলে গেলে তাহলে তোরা কি সামলাতে পারবি, তোরা সংসার, তোর পড়াশুনো সব কিছু ঠিকঠাক করে? আল্লাহ, হ্যাঁ বাবা, তোমার যখন মনের এই ইচ্ছা আছে, তুমি তোমার এই ইচ্ছা পূর্ণ করো। বিভিন্ন রকম যে কাগজপত্র দরকার, বিভিন্ন জায়গায় যে অনুমতিপত্র, সেগুলো সব বাবা জোগাড় করতে থাকলো। বাবা দুবরাজপুর মাতৃসংঘ ক্লাবের একজন সদস্য, সেখানে তাদের অনুমতি নেওয়া এবং তাদের সহযোগিতা নিয়ে বাবা 2002 সালের 25 ডিসেম্বর বাবা এই দুটি প্রচারের উদ্দেশ্যে বাবা ভারত ভ্রমণের জন্য বেরোয় সাইকেল নিয়ে বাবা 1 বছর বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন, থানা, বিভিন্ন জায়গায় এই আমাদের সমাজে কন্যা সন্তানের কত প্রয়োজন এবং কন্যা ভ্রূণ হত্যা যাতে রোধ করা যায় এবং প্রচুর পরিমাণে যাতে বৃক্ষ লাগানো যায়, এই দুটি উদ্দেশ্য নিয়ে বাবা কিন্তু 1 বছর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেমিনার করা, স্কুল কলেজগুলিতে ছাত্রদের সঙ্গে কথা বলা, এই কাজটি কিন্তু বাবা 2002 সালের 25 ডিসেম্বর বেরিয়ে করে এবং 2003 সালে বাবা 25 ডিসেম্বর আবার দুবরাজপুরে ফিরে আসে। অন্য দিক থেকে কিছু ছিল না, শরীরের কষ্ট। এবার বয়সজনিত বাবার যে কটা অসুস্থতা ছিল, সব কটাই বয়সজনিত রোগ, যেমন কোষ্ঠকাঠিন্য,
ইউরিনের সমস্যা, একটা হাই প্রেশারটা খুবই অল্প ছিল। তো আর আর আপনার এই ইদানিং জাস্ট মাস 2-3 হলো একটু হার্নিয়া দেখা দিয়েছিল। তার সাথে বাবার একটু ওই গায়ে জ্বালার একটা ভাব ছিল। তো আমরা অনেক চর্মরোগ দেখিয়েছি। তো চর্মরোগের ডাক্তাররা ওনারা বলছিলেন যে আমার চামড়াতে কিছু নেই, এবার গায়ে জ্বালাটা কী কারণে হচ্ছে তার জন্য আরও ডাক্তার দেখানো। কিন্তু ওই বাবাকে আমি মানে এই জাস্ট 60 বছর পর থেকে বাবাকে শুধু প্রেশারের ওষুধটা খেতে দেখেছি। মানে আমি জ্ঞানত বাবাকে কোনোদিন কোনো ট্যাবলেট বা ওষুধ খেতে আমি দেখিনি। মানে বাবা একদম নিরোগ, একদম ওষুধ ছাড়া একজন মানুষ ছিলেন। এবারে বাবার না নিজের এই এত ওষুধ, এত টেস্ট, এত কিছু না মানসিকভাবে নিতে পারছিলেন না, যে আমি আজীবনকাল আমি নিজেকে এমনভাবে দাঁড় করিয়ে রেখেছি যে আমি ওষুধ ছাড়া থেকেছি, এখন ওষুধের সাপোর্টে আমি আর বাঁচতে পারছি না। ঠিক ওই শরীরের যে যন্ত্রণাটা সেটাই উনি আর সহ্য করতে পারছিলেন না। ওনাকে অনেকবার ডাক্তার দেখানোর জন্য, অন্য ডাক্তার দেখানোর জন্য, যে একটা ডাক্তারে তো সব রোগের ট্রিটমেন্ট হয় না। তো আর আমি কিন্তু এই 1 মাস যাবৎ বলে কিন্তু আমি বাবাকে কোনো ডাক্তারখানার কাছে নিয়ে যেতে পারিনি। তার জন্য সুসাইড করলেন? হ্যাঁ, অনেকবার বলেছি কিন্তু বাবা কিন্তু কোনো ডাক্তারের কাছে যেতে চায়নি। আপনার নাম? আমার নাম স্নিগ্ধা গড়াই। আপনি মেয়ে? আমি 3:30টার সময় আমার ঘুম ভেঙেছে। 3:30টার সময় ঘুম ভেঙেছে, তখন উঠে দেখছি যে আমি উঠেই বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখছি বিছানাতে নাই, বিছানা মশারি গুটিয়েছে। তারপরে দেখছি যে টিভি দেখে, ওই টিভির কাছে বসে পড়ে দেখছি ওখানেও নাই, আমার ঘরটা খুঁজলাম ওখানেও নাই। তখন আমার লেখাটা নজরে পড়লো যে আমি ডাঙ্গাল দিকে চললাম। তো আমি প্রথমত কাপড়টাকে পরে আমি তালা খুলে আমি আমার মঙ্গলকে ফোন করলাম, আমার হাসুরের বড় ছেলেকে। বললাম, বেটা তোমার কাকা ডাঙ্গাল দিকে গিয়েছে, আমি যাচ্ছি, তুমি একটু দেখো। তারপর তুই খুঁজতে মনে করো আমার ছোটো লোয়া দেওয়ার ছেলেকে ফোন করলাম, বিপ্লবকে। ও এলো, 3জনাতে খুঁজার পরে বুঝে বললাম তোমরা এই দিকটা দেখো, আমি একবার আমার পাড়াটা দেখে আসি। আমি একবার পাড়ার ফুলপুকুরি রাস্তা হয়ে আমার গোটা পাড়াটা দেখলাম, আমার পাড়া হয়ে আবার মাঝে মেন রাস্তা গিয়ে দেখছি যে পেলাম না দেখছি। তখন আমরা 3জন তো আবার ওই এক জায়গায়তে হলাম, ওই তৃণমূলে পাঠিয়ে বসে ওখানটাতে রাস্তাতে মঙ্গল শ্বশুর ঘরে। কিন্তু তখন 3জনে মিলে যখন আমরা যাচ্ছি তখন দেখছি এক জায়গায় আগুন জ্বলছে, মানে ওখানটা অন্ধকার, মানে দুপাশে লাইটগুলো বন্ধ আছে। তখন আমি ভাবছি হয়তো কেউ জঞ্জাল পুড়ছে, কিন্তু আমার পুরো গন্ধ পাচ্ছি। নিয়ে আমাদের লোয়া দেওয়ারে ছেলে বিপ্লব ওইটা গিয়ে বলছে যে জেঠিমা দেখো জেঠু পুড়ছে। তো দেখি তো আমরা হতভম্ব। তখন কি জ্যান্ত অবস্থায় না ছিল? না, একদম তখন ওর চোখ দিকে নাক দিকে রক্ত পড়ছে, চোখটা বেরিয়ে জিভ বেরিয়ে গিয়েছে, আর এই নিচেকার এই পোর্শনটা জ্বলছিল। আর ও এমনি ছিল কাতে, মানে হাঁটু দুটো ভাঁজ হয়েছিল, হাত দুটো এরকম করে রাখা ছিল। তাহলে হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন? মানে কি মানসিক অবসাদে বলছে? শরীরে খুব কষ্ট, শরীরে প্রচণ্ড মানে অ্যালার্জি, আমি 1 বছর 3 থেকে অ্যালার্জিতে ভুগছি আর কি। বলছি আমার চামড়াতে খুব জ্বালা। আমরা দেখাইছিলাম এখানে একটা নার্ভে ডাক্তার দেখালাম, নার্ভে ডাক্তার দেখানোর ফলে উনি কিন্তু একদম শয্যাশায়ী হয়ে গেলেন। মানে যে মানুষ টুটি ছাড়া চলে না, সেই মানুষ 6 মাস টুটি দিতে পারেনি পায়ে। তারপরে ডাক্তারবাবু যখন দেখানোর পর যখন কমছে না, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আপনি কী ভাবছেন পেশেন্টটা নিয়ে? তখন উনি বলে দিয়েছিলেন ইউরিন টেস্ট করতে। তখন ইউরিনে একটু ইনফেকশন ধরা পড়াতে বললেন তাহলে আপনার অন্য ডাক্তার দেখান। কিন্তু তখন আমরা এক ডাক্তার ইউরোলজির সঙ্গে যোগাযোগ করলাম। ওখানে ডাক্তার দেখানোর পরে উনি পা ফ্লুটা একদিন তো সত্যিই কমে গেল, নিজে সুস্থ হয়েছিল। তখন নিজে সমস্ত কিছু নিজে করতো, স্নান পায়খানা খাওয়া দাওয়া সমস্ত, মাঝে মাঝে বাজার যেত, লাইব্রেরি থেকে বই নিয়ে এলো, বই পড়ছিল ঘরে, এখন 4খানা বই রাখা রয়েছে। একটা জিনিস যেটা দেখলাম যে সুসাইড নোট ছিল একটা, দুটো। হ্যাঁ, মানে কি ওটা ওই নিজের শরীরে যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। আমরা বলতাম যে দেখো ডাক্তার তো দেখাচ্ছি, একটু সহ্য করো। বলছি তুমি বুঝতে পারবে না আমার শরীরে কত কষ্ট, হার্নিয়া হয়েছে, কোষ্ঠকাঠিন্য, তারপরে মনে করুন এমনি মানসিক মানে ঝেলতে পারলো না, কোষ্ঠকাঠিন্য, তারপরে হার্নিয়া ব্যথা, তারপরে গায়ে সব থেকে গা জ্বালাটা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো, পুলিশকে আমরা ওইখানে যখন জ্বলন্ত অবস্থা দেখি ফোন করা হলো, পুলিশ এসে দেখলেন, পুলিশই বললে যে আপনারা নিয়ে চলে যান। মানে অর্ধেকটা তো বুড়িয়ে গিয়েছে, মানে ওকে এমনি আমরা ঘরের লোক বলেই বুঝতে পারলাম যে বুড়ি বাটে টুটিটি পরে আছে পাশে, লুঙ্গি একটা পরেছিল, লুঙ্গিটা খানিটুকু পুড়ে নেই, লুঙ্গিটা মনে করেন হাঁটুর কাছে একটা লুঙ্গির ওখানটা অপর অবস্থায় ছিল, কিন্তু পেটটা এই জাঙ্গালা সব পুড়িয়ে গিয়েছে। কি নাম? তারপরে ওর নাম বনমালী গড়াই। আপনার কি? আমার নাম সবিতা গড়াই। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। সিউড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সাজানোপল্লী এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে ইতিমধ্যে এলাকা জুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার 28 এপ্রিল দুপুর প্রায় 2টো নাগাদ পৌরসভার একটি ডাস্টবিন ভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। প্রতিদিনের মতো আজ বুধবার 29 এপ্রিল সকালে পৌরসভার ডাস্টবিন গাড়ির চালক
নির্দিষ্ট স্থান থেকে গাড়িটি সংগ্রহ করতে এলে তিনি দেখতে পান যেখানে গাড়িটি রাখা ছিল সেখানে সেটি আর নেই। প্রথমে তিনি বিষয়টি বুঝতে না পারলেও পরে আশেপাশে খোঁজখবর নিতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ভিড় জমায়। পরবর্তীতে ঘটনাটি স্পষ্ট করতে আশেপাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজে দেখা যায় গতকাল দুপুর 2টো নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি খুব স্বাভাবিক ভঙ্গিতে ডাস্টবিন ভ্যানটি নিয়ে এলাকা ছেড়ে চলে যায়। ঘটনাটি এতটাই স্বাভাবিকভাবে ঘটে যে প্রথমে কেউ সন্দেহ করেননি। এই ঘটনার ফলে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। ডাস্টবিন ভ্যান না থাকায় এলাকায় নিত্যদিনের বর্জ্য পরিষ্কার কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে রাস্তাঘাট ও আশেপাশের ময়লা জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি খুব দ্রুত বিকল্প ব্যবস্থা করে এলাকার বর্জ্য পরিষ্কার স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কালকে ঠিক দুপুরবেলায় মানুষ খেয়ে দিয়ে আরাম করে, সেই টাইমে দুপুরবেলায় গাড়িটা কোথাকার চোর সে তো বুঝতে পারছি না, গাড়িটা এখানে লাগিয়ে ওরা মিউনিসিপ্যালিটির ছেলেরা এখানেই লাগায় প্রত্যেক দিন। কালকে হঠাৎ দুপুরবেলায় দেখছি গাড়ি নাই। ক্যামেরা আমার সিসিটিভি যখন চেক করছি তখন দেখছি 2-3 সময় করে গাড়িটা টেনে একজন গামছা বেঁধে নিয়ে চলে যাচ্ছে, এইটুকুই। তাছাড়া আমরা বুঝতেও পারছি না কোথাকার কে বটে। আর এখন মিউনিসিপ্যালিটির কোনো কাজ অসুবিধা হয়ে গেল, আজ থেকে পুরো কাজ বন্ধ হয়ে গেল। টলি না হলে ওটা না হলে কাজ করতে পারবে না। এটা কি ডাস্টবিনের গাড়ি? হ্যাঁ, এটা ডাস্টবিনের, মিউনিসিপ্যালিটি ডাস্টবিনের গাড়ি। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 16 নম্বর। এখানকার যিনি কাউন্সিলর আছেন তাকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। উনি একটু বাইরে আছেন। থানায় অভিযোগ হয়েছে? থানায় তো উনি করবেন, উনি না আসা পর্যন্ত আমরা এখনো করিনি। এই যে ভোর দুপুরে সরকারি গাড়ি এটা সরকারি কাজের জন্য ইউজ হয়, সেই জায়গা থেকে চুরি হয়ে গেলো, কি বলবেন? কি বলবো, এখানে তো কোনো রকমই এখানে ভালো বলতে নেই কিছু। প্রশাসনিক কোনো রকম সুবিধা নেই। মানে দিনে তো এইটা দেখছেন, এখান থেকে কয়েক বছরখানেক আগেরবারে ভোটেই সময় এখান থেকে একটা 4 চাকাও গিয়েছিলো এই সামনে থেকেই, সেটা ডায়রিও হয়েছিল। হ্যাঁ, প্লাস এই কিছুদিন আগে ছাগলের টোটো ব্যাটারি এগুলো কমন হয়ে গেছে। মানে এইদিকে একদম চোর ভাবে যে এইদিকে কেউ বললে মানে আপনি বাড়ির দিকে তাকিয়ে দেখুন, এখন কিন্তু ঠিক 12টা বাজছে, একটাও বাজেনি। সব বাড়ির দরজা জানলা বন্ধ, কিন্তু সব বাড়িতে ঢুকে আছে। এবার বাইরে এসে মানুষ কার বাড়িতে কী করবে কেউরই কোনো কান ঠিকানা নাই। এখানে প্রশাসনিক কোনো রকম রাউন্ডের গাড়ি তো আসেই না। যে যিনি চোর ছিলেন তিনি কি একাই ছিলেন না তার হ্যাঁ, সাথে? একাই। আমরা সিসিটিভিতে যেটুকু দেখলাম ও একাই ছিল। একা এসে বসে গাড়ি হেলিয়ে টুলিয়ে দেখে তারপরে নিয়ে গেছে। এগুলো দেখছেন, এগুলো ও গাড়িতেই চাপানো ছিল, এগুলো নামিয়ে তারপরে ও নিয়ে গেছে টুলিতে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাবেদ। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।